I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute শপথ নিয়েই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি ট্রাম্পের, দাঙ্গায় জড়িত ১,৫০০ সমর্থককে ক্ষমা, ৮০টি নির্বাহী আদেশে সই। তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আসতে পারে নতুন ঘোষণা, ভারতের জন্য বিশেষ বার্তা। ভূমি অধিগ্রহণ জটিলতায় ঢাকার সঙ্গে ৬ লেন সড়কের কাজে সিলেট অংশে ধীরগতি, ১.৫ বছরে ১২% অগ্রগতি। এবং নিউমোনিয়া সহ ৪ ধরনের টিকা সংকটে কুমিল্লায় হুমকিতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা, উৎকণ্ঠায় অভিভাবকরা, মিলছে না সমাধান। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন, আমি তাসওয়ার নাফি। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে বাইডেন প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ বাতিল করে প্রায় ৮০টি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের তাড়াতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা, ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটল হিলের নজিরবিহীন দাঙ্গায় জড়িত ১,৫০০ সমর্থককে। ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা এসব পদক্ষেপ। নুসরাত কামালের প্রতিবেদনে বিস্তারিত। আমরা do solemnly swear I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute দুটি বাইবেলে হাত রেখে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন ৭৮ বছর বয়সী এই নেতা। ৪০ বছর পর ক্যাপিটল হিল প্রাঙ্গণের বদলে ক্যাপিটল রোটুন্ডায় ফিরল শপথ গ্রহণ অনুষ্ঠান। ২০১৭ সালের মতো এবারও ট্রাম্পকে শপথ পড়ান প্রধান বিচারপতি জন রবার্টস। পূর্বসূরি জো বাইডেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত ছিলেন সাবেক ৩ মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। শপথ অনুষ্ঠান শেষে ভাষণে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হয়ে গেছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি নতুন স্বাধীনতা দিবস হিসেবে বিবেচিত হবে মার্কিনীদের জন্য। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. ট্রাম্প জানান, মার্কিনীদের বিত্তশালী করতে অন্যান্য দেশের ওপর জারি করা হবে বাণিজ্য শুল্ক, বাক স্বাধীনতা পুনরুদ্ধারে প্রত্যাহার করা হবে সব ধরনের সেন্সরশিপ। নতুন যুক্তরাষ্ট্র যুদ্ধের বদলে শান্তি ফিরিয়ে আনবে বলেও অঙ্গীকার করেন তিনি। এ সময় পানামা খাল পুনর্দখলের কথাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। We will measure our success not only by the battles we win, but also by the wars that we end, and perhaps most importantly, the wars we never get into. My proudest legacy will be that of a peacemaker and unifier. That's what I want to be, a peacemaker and a unifier. শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যে বাইডেন প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাতিল করে প্রায় ৮০টি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা, ক্ষমা ঘোষণা করেন ক্যাপিটল হিলের নজিরবিহীন দাঙ্গায় জড়িত ১,৫০০ সমর্থককে। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন প্যারিস জলবায়ু সম্মেলন থেকে। বৈদেশিক বাণিজ্যে চীনের ওপর শুল্ক আরোপের তারিখ না জানালেও ১ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণাও দেন নতুন প্রেসিডেন্ট। শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের মধ্যে দেখা যায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ার মিলেইকে। এছাড়াও ছিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, জেফ বেজস, মার্ক জাকারবার্গ, টিম কুক ও সাত্যা নাদেলার মতো প্রযুক্তি ব্যবসায়ীরা।
প্রায় 2600 অতিথিতে পূর্ণ ছিল ক্যাপিটাল হিল ভবন। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত প্রেসিডেন্ট ও তার স্ত্রী। হোয়াইট হাউসে কিছুক্ষণ চা চক্রের পাশাপাশি আলাপচারিতা শেষে একই গাড়িতে করে ক্যাপিটাল হিলে পৌঁছান দুই প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে। সবশেষ নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর সমবেত সঙ্গীতে মঞ্চ মাতান ইউএস মেরিন ব্যান্ড ও আর্মড ফোর্সের সদস্যরা। এরপর আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় বাইডেন হ্যারিস জুটিকে। সাধারণ জনতার জন্য উন্মুক্ত ছিল ক্যাপিটাল ওয়ান অ্যারিনা ইনডোর স্টেডিয়াম, যেখানে 20,000 মানুষের জন্য আয়োজন করা হয় প্রেসিডেন্সিয়াল প্যারেড। নুসহাত কামাল, এখন বিশ্ব। এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানীতে ছিল সাজ রব। নতুন প্রেসিডেন্টকে এক নজর দেখতে ক্যাপিটাল হিল প্রাঙ্গণের সামনে জড়ো হন হাজারো মানুষ। ইনডোর স্টেডিয়াম ক্যাপিটাল ওয়ান অ্যারিনায় একসঙ্গে অনুষ্ঠান উপভোগ করেন 20,000 মানুষ। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আগামী 4 বছরেও আরও অনন্য ইতিহাস গড়বেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। লাখ লাখ ট্রাম্প সমর্থক এই ওয়াশিংটন ডিসিতে উপস্থিত হন ভোরবেলা থেকে। অনেকে আবার আগের দিন রাতেই উপস্থিত হন এখানে। তাদের দৃঢ় বিশ্বাস যুক্তরাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন ট্রাম্প, আর তাতেই সমর্থন দিতে তারা উপস্থিত হয়েছেন। তবে শঙ্কা রয়েছে অভিবাসন ইস্যুতে। অবৈধ যে অভিবাসী রয়েছেন তা যুক্তরাষ্ট্রের উন্নয়নের পথের কাঁটা বলে ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিহিত করেছেন। আর এতে সমস্যা যেটি হয়েছে তা হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী যারা রয়েছেন, বিশেষ করে দক্ষিণ এশীয় অভিবাসীরা, তারা সব থেকে বেশি শঙ্কার মধ্যে রয়েছেন। মেক্সিকো সহ লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে সেই দেশের অভিবাসীরা এখানে যে কোনো মূল্যে টিকে যেতে প্রস্তুত। তবে বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার অভিবাসীরা সমস্যার মধ্যে পড়লে সেই সমস্যা উত্তরণের পথ বেশ জটিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এই শপথ অনুষ্ঠান যে শুধু তীব্র ঠান্ডার কারণে অভ্যন্তরে হয়েছে তা কিন্তু নয়। নিরাপত্তা ঝুঁকির কারণে এটিকে অভ্যন্তরে নিয়ে নেওয়া হয়। পাশাপাশি ব্যাপক জনতার যে নজিরবিহীন ঢল নেমেছিল সেই ঢল সামাল দেওয়া কোনোভাবেই কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব ছিল না বলেই অভ্যন্তরে অনুষ্ঠানটি হয়েছে। He's a businessman, so we can only expect great things. It's a new day in America and the world. God bless Donald J. Trump and J.D. Vance. We're both very excited for Donald Trump's foreign policy. We're going to be one of the strongest nations the world has ever seen, and we're going to be back on track. The golden age is here. America first. God bless America and God bless the world. Trump's going to save the world. ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স যেভাবে উঠে এসেছেন, তিনি তরুণদের প্রতিনিধিত্ব করছেন। তাকে নিয়ে চারিদিকে চলছে চর্চা। বিশ্লেষকরা সহ এখানে উপস্থিত যারা হয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত এই তরুণ নেতৃত্ব পেয়ে। অর্থনৈতিক উন্নয়ন সহ যুদ্ধ বন্ধের যে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেটি যেন কার্যকর হয় এবং সারা পৃথিবীর মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেটি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের সামনে থেকে সৈয়দ ইফতেখার, এখন। ক্ষমতা গ্রহণের আগে নিজের ঝলক দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা থেকে ইউক্রেন এবং কানাডা থেকে ইউরোপ সব জায়গায় নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনি। এরই মধ্যে বিশ্ব নেতাদের পরিকল্পনাও পাল্টে দিয়েছেন একাই। আগামী 4 বছরে বিশ্বকে কতটুকু বদলে দেবেন ট্রাম্প সেটি দেখার অপেক্ষায় বিশ্ববাসী। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 47তম প্রেসিডেন্ট হিসেবে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। তার প্রত্যাবর্তনও ঘটেছে দাপটের সঙ্গে। দ্বিতীয় মেয়াদে এসে এরই মধ্যে প্রভাব বিস্তার করেছেন বিশ্বব্যাপী। গাজা ইসরায়েল যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চীন, কানাডা, মেক্সিকো, এমনকি গোটা ইউরোপ নিজের আধিপত্যের জানান দিয়েছেন সবখানেই। বদলে দিয়েছেন বিশ্ব নেতাদের হিসাব নিকাশ। শপথ গ্রহণের আগেই মধ্যপ্রাচ্য সংকট সমাধানে কড়া হুঁশিয়ারি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারির আগেই কার্যকর হল
হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধ চালিয়ে যেতে নানা কৌশলে বাইডেন প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্পের বেলায় তা আর ঘটেনি, যা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের প্রভাব সফলতার মুখ দেখেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কতদিন চলবে তা এখনও অজানা। দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতিরও কোনো লক্ষণ নেই। যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধের ময়দানে নিজেকে টিকিয়ে রেখেছে ইউক্রেন। এবার হোয়াইট হাউসের নতুন শাসকের দিকে তাকিয়ে আছে দেশটি। Із допомоги, чого б хотілося, мабуть, більше авіаційної якоїсь техніки, тому що є питання з кабами, воно не вирішено. З Вовчанська до Харкова, в принципі, зовсім недалеко. Загроза постійно є. ট্রাম্প প্রশাসন নিয়ে ইউরোপীয়দের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নতুন আশা ও ভয় দুটোই কাজ করছে তাদের মধ্যে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কণ্ঠেও যুক্তরাষ্ট্র বা ট্রাম্পকে নিয়ে নমনীয়তা দেখা যাচ্ছে। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, ইউক্রেন ও পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত তিনি। Предвыборный период был для господина Трампа во всех отношениях нелегким. На него и даже на членов его семьи постоянно оказывалось жесточайшее давление. Дело дошло до попыток покушения на его жизнь. প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এমন ঘোষণায় কানাডার রাজনীতিতে পালাবদল হয়েছে। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ট্রাম্পের প্রত্যাবর্তনে নড়েচড়ে বসেছে ব্রিটিশ সরকারও। এরই মধ্যে সম্ভাব্য করণীয় নিয়ে একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনও কিছুটা শঙ্কায় পড়েছে। 50,000 কোটি মার্কিন ডলার মূল্যের চীনা পণ্যের ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে ঝুঁকিতে রয়েছে দেশটির অর্থনীতি। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে যা বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তানভীর জনি, এখন বিশ্ব। এবার দেশের খবর। দায়িত্ব নেবার পর এই প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চলমান পরিস্থিতি বিবেচনায় এই সফরকে ভারতের জন্য বিশেষ বার্তাও বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সফরে তিস্তা প্রকল্প এবং রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি আসতে পারে। বাকিটা জানাচ্ছেন নাইম আবির। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বাংলাদেশের কূটনৈতিক আচরণের নানামুখী পরিবর্তনের আলোচনার মধ্যেই চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। আর এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে তিস্তা ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ফের নবায়ন হতে চলেছে তিস্তা নিয়ে ঢাকা বেইজিংয়ের বোঝাপড়া। এটার যে আপনার গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করবো। এটা হলো প্রথম কাজ, রিনিউ করবো আমরা। রিনিউ করবো, তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। উত্তরের জনপদের জীবনমান উন্নয়নের যে প্রকল্পে বিরোধিতার সুর দেখিয়েছিল ভারত, চীনের সাথে সেই প্রকল্পের অগ্রগতিকে কিভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা? তাৎপর্যপূর্ণ অনেকগুলো কারণে। একটা হলো যে আপনি জানেন যে ভারত আমাদের খুবই মানে একটা ইম্পর্টেন্ট প্রতিবেশী, গুরুত্বপূর্ণ প্রতিবেশী, এবং আমাদের এখান থেকে সবসময় আমরা সচরাচর দেখেছি যে ভারতে প্রথম দ্বিপাক্ষিক সফরটি করা হয়। কিন্তু আমার মনে হয় এটা ভারতকে একটা মেসেজও দেওয়া যে আমরা এক ধরনের যেটাকে বলে ফরেন পলিসি অটোনমি বা সার্বভৌমত্ব, পররাষ্ট্র নীতি প্রণয়নের এবং সেটা এক্সিকিউট করার, সেটি আমরা এক্সারসাইজ করব। তিস্তার ব্যাপারেও আমার মনে হয় বাংলাদেশ হয়তো এবার বড় আকারেই সিদ্ধান্ত নিতে পারে, কারণ আমরা শেষ সময় যেটা দেখলাম বিগত সরকার একেবারে শেষের দিকে এসে ভারতও যেই পরিকল্পনাটা চীন বলেছে তারা সহায়তা দিতে রাজি আছে, সে ব্যাপারে তারাও বুঝতে পেরেছে যে সমাধান ওই শেয়ারিংয়ের হবে না, বরং বাংলাদেশের যে পরিকল্পনাটা মনে রাখতে হবে ওটা কিন্তু চীনের পরিকল্পনাটা বাংলাদেশের পরিকল্পনা। চীন বলেছে যে হ্যাঁ তারা এর মধ্যে আসতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় হয়তো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। যদিও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে এখনো পর্যন্ত অনিশ্চয়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন, তবুও এই বিশ্লেষক মনে করেন সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার
এই জিনিসটা জাতিসংঘে উত্থাপন করেছেন এবং একটা আন্তর্জাতিক কনফারেন্সও হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে সেই জায়গায় জানতে চাইবে চীন যে এই পরিকল্পনাটা কি, কারণ সেই জায়গায় আমার মনে হয় যদি নতুনত্ব কিছু আসে তাহলে একটা সম্ভাবনা হয়তো দেখা দিতে পারে। এছাড়াও এই সফরে ব্যবসা বাণিজ্য, ঋণের সুদহার কমানো, সামরিক সহায়তা, স্বাস্থ্য খাতে সহায়তার পাশাপাশি সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বেইজিং সফর নিয়েও আলোচনা হবে। নাইম আবির, এখন, ঢাকা। মিরপুর মডেল থানার ওসি গিয়াসউদ্দিন মিয়াকে বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর এলাকার ছাত্র প্রতিনিধিরা। মঙ্গলবার রাতে ওই থানার সামনে বিক্ষোভ করেন তারা। বলেন 5 আগস্টের পর মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবদান রেখেছেন গিয়াসউদ্দিন মিয়া। সেই সাথে ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেপ্তার করতেও তিনি ভূমিকা রেখেছেন। আজ সকাল 10টার মধ্যে তার বদলির আদেশ স্থগিত করার দাবি জানান শিক্ষার্থীরা। বদলির আদেশ স্থগিত না করলে রাস্তা অবরোধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাবার ঘোষণাও দেন তারা। আমাদের একটাই দাবি হচ্ছে এই অবৈধ বদলির কারণ আমরা জানতে চাই এবং এই বদলি যদি প্রত্যাহার করা না হয় মিরপুর মডেল থানার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করবে এবং সেখানে বিক্ষোভ মিছিল করবে। আমরা কোনোভাবেই ওসি গিয়াস ভাইকে এখান থেকে বদলি হতে দেব না। ঢাকা সিলেট 6 লেনের মহাসড়কের কাজের অগ্রগতি থাকলেও সিলেট অংশে 1.5 বছরে কোনো অগ্রগতি নেই। মাত্র 12% কাজ হয়েছে। জমি অধিগ্রহণ জটিলতায় ধীর গতিতে এগোচ্ছে এই কাজ। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। বর্তমান ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে ব্রিজ, কালভার্ট সহ নানান উন্নয়নমূলক কাজ চলমান। মূলত প্রাথমিক এই কাজের মধ্য দিয়েই সূচনা হয় সিলেটবাসীর স্বপ্নের 6 লেন প্রকল্পের। এই সড়কটি রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু প্রকল্পের কাজ 1.5 বছর আগে শুরু হলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় যাতায়াত ভোগান্তিতে সিলেট অঞ্চলের কোটি মানুষ। খুব স্লোভাবে কাজ হচ্ছে। যে কাজ আমরা দ্রুত আশা করছিলাম, এমলা দ্রুত কাজ না। রোডের অবস্থাটা যে গাট কাড়া আর যে গাড়ির অবস্থা, এই ধরনের অবস্থা থাকলে ভাই এমলা মানুষ চলাফেরা করা সম্ভব। আর রোডটার অবস্থাটা খুবই সিরিয়াস। রাস্তাঘাট খারাপের কারণে মানুষ চলাফেরা করতে খুব বিঘ্ন হচ্ছে, আর পাশাপাশি আমাদের ব্যবসারও ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রায় 30,000 কোটি টাকা ব্যয় ধরে 2024 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও অগ্রগতি সামান্য। বিশেষ করে সিলেট অংশে কাজ শেষ মাত্র 12%। তবে সকল জটিলতা নিরসন করে আগের চেয়ে গতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য প্রকল্প সংশ্লিষ্টদের। সড়ক ও জনপথ বিভাগ জানায় ভূমি অধিগ্রহণে জটিলতা কেটে যাচ্ছে। কয়েক মাসের মধ্যে বাকি জটিলতাও দূর করে দ্রুত কাজ সম্পন্নের দিকে এগুচ্ছেন তারা। 23 সালে আমরা যেটা মার্চ মাসে শুরু করেছিলাম এবং মে মাসে যেটা শুরু করেছিলাম, এগুলো বলা যায় যে আমাদের এখন পর্যন্ত 12% অগ্রগতি। তো আমাদের সবাই জানেন যে ভূমি অধিগ্রহণ নিয়ে একটু জটিলতা ছিল, বাট নতুন জেলা প্রশাসক আসার পরে উনি নিজের সাইট ভিজিট করে আমাদেরকে যে ফাঁকা জায়গাগুলো আছে, যেসব জায়গায় কোনো স্থাপনা নেই, সেসব জায়গাগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো ম্যাক্সিমাম জায়গাতেই আমরা এখন কাজ করতে পারতেছি। ঢাকা সিলেট অংশে 17টার মাঝে 11টা কিন্তু ভূমি মন্ত্রণালয় অনুমোদন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা ঢাকা সিলেট অংশের আমরা অগ্রগতি সন্তোষজনক। আর তারপর ঢাকা সিলেট তামাবিল অংশে আমাদের নিজস্ব ভূমি আছে বেশ কিছু অংশে, তো সেই সমস্ত জায়গা থেকে তারা কাজ করতে পারবে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরে একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় ব্যবসায়িক নেতারা বলছেন বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় সড়কের কাজ দ্রুত গতিতে শেষ করা উচিত। ব্যবসার পরিবেশ তৈরি করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারকে জানতে হবে কোন কোন কাজের কারণে এই ব্যবসায়ীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমি একটা ফাইন্ড আউট করে দিলাম, ব্যবসায়ী তার নির্দিষ্ট মাল নির্দিষ্ট সময়ে তার মালটা পুষতে পারে না,
রাস্তাঘাটের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। 2027 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে পুরো উত্তর পূর্বাঞ্চলের মানুষের প্রত্যাশা নাগরিক ভোগান্তি দূর করতে হলেও সরকার এ প্রকল্পকে আরও গুরুত্ব দিয়ে সময়মতো কাজ শেষ করবে। গুলজার আহমেদ, এখন সিলেট। এখন বাজারে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। কুমিল্লায় দেখা দিয়েছে শিশুর জীবন রক্ষাকারী 4 ধরনের টিকার সংকট। এতে হুমকির মুখে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা। নির্ধারিত সময়ে টিকা দিতে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ছুটছেন অভিভাবকরা। তবে চাহিদা মতো টিকা আসতে সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। সন্তানকে প্রাণঘাতী রোগ থেকে বাঁচাতে টিকার জন্য এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ছুটছেন বাবা মা, কিন্তু কুমিল্লায় মিলছে না শিশুর জীবন রক্ষাকারী 4 ধরনের টিকা। আগের টিকা কুমিল্লা সদরে দিছিলাম, এখন বলতেছে যে এখন হবে না, একবার এক কথা বলে আর কি, এই জন্য আমরা এখানে আসছি। টিকা দিতে পারতেছি না, আজকে প্রায় 3 মাস মতো, 4 মাস হয়েছে বাবুর বয়স, প্রথম টিকাটা দিতে পারছি। শুধু যে কেন্দ্রে টিকা দিছি ওই কেন্দ্রে টিকা নাই, এখন সিটি কর্পোরেশনে আসছি, ওখানেও দিতে পারতেছি না। হয়রানি হইতেছি, শিশু মঙ্গলে গেছি, ওখানেও নাই, সিটি কর্পোরেশনে আসছি, ওখানেও নাই। দীর্ঘ প্রতীক্ষা আর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত টিকা দিতে না পারায় উৎকণ্ঠায় অভিভাবকরা। অনেক প্যারা, মানে প্রত্যেক দিন আসতে হয়েছে। দেখা গেছে রবিবার বৃহস্পতিবার বলে দিত আসার জন্য আসতাম, তারপর এত ছোট বাচ্চা 45 দিনে যে টিকাটা দেওয়া, মানে ওইটাও তো কমপ্লিট হয় নাই। এটা পাইছি আরো প্রায় 1.5 মাস পরে। 5টা টিকা দেওয়ার কথা, 2টা দেওয়া হয়েছে আর 3টা এখনো বাকি। এখন বাচ্চার 2.5 মাস, এখন আবার দিতে হবে, কিন্তু তাও তো আমরা দিতে পারলাম না। এখন অনেক দিন পরে হয়তো টিকা এখানে আসছে, তার জন্য অনেক বিড়ম্বনা। সঠিক সময় যদি টিকাগুলো দিতে না পারে তাহলে তো অনেক ক্ষতি হবে না, বাচ্চা মানুষ। ফার্স্ট ডোজও ওর অনেক লেট হয়েছে, সেকেন্ড ডোজও লেট আইসে অনেক দিন বাইরে দাঁড়িয়ে থেকে টিকা দেওয়া লাগছে। ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টঙ্কারের পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়ার পিসিভি, হেপাটাইটিস বি ও পোলিও প্রতিরোধে আইপিভি টিকা 4 সপ্তাহ অন্তর 3 ডোজ ও ওপিভি 4 ডোজ দেওয়া হয়। 1 মাস অপেক্ষার পর বৃহস্পতিবার জেলার ইপিআই সেন্টারে এসেছে 24,000 টিকা, কিন্তু তা চাহিদার তুলনায় 2 থেকে 3 গুণ কম বলে জানান সংশ্লিষ্টরা। হিমশিম খাইতেছি, কিন্তু ওরা যদি সিরিয়ালি আসতো তাইলে আমাদের জন্য সুবিধা হইতো অনেক। আর এখানে ধরেন বাহিরের লোকও অনেক বেশি আসে। আমরা যে ভ্যাকসিন পাইছি অর্ধেক ভ্যাকসিন আমরা সদরে দিয়ে আসতে হয়। সদরও আমাদের এই সেন্টার, সদরে দিয়ে আসতে, আর আমরা 27টা সেন্টারে যদি আমরা একদিন খেলা দেই, একদিনে আমরা অন্তত 2 দিন বা 3 দিন যে আমাদের ভ্যাকসিনগুলো। চিকিৎসকরা জানান শিশু জন্মের পর ঠিক নির্দিষ্ট সময় পরপর টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তবে নির্দিষ্ট সময়ে টিকা দিতে না পারলে থেকে যায় স্বাস্থ্য ঝুঁকি। এটা একটার সাথে আরেকটা কিন্তু জড়িত। তো এখানে আমি যেটা মনে করি, এই সাময়িক সংকটের জন্য এত ওয়ারিড হওয়ার কোনো কিছুই নেই, এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কিছুই নেই। কারণ আমরা তো টিকা দিই প্রিভেনশনের জন্য, আর কোনো কারণে যদি আপনার সেই রোগটা হয়ে যায়, আমাদের তো চিকিৎসার অপশন আছে। জেলার ডেপুটি সিভিল সার্জন জানান, চাহিদা থাকলেও এখনই সমস্যা সমাধানের সুযোগ নেই। টিকার সংকট এটা দেশব্যাপী একটা ন্যাশনাল ক্রাইসিস। এখানে কুমিল্লাও যেহেতু সারা দেশ থেকে আলাদা না, একই রকম যে পরিমাণ ডিমান্ড সেই পরিমাণ আমরা দিতে পারতেছি না। টিকা আসতেও কিছুটা ডিলে হবে, দেরি হবে। এমন অবস্থায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। গেল বছরও 6 লাখ পেন্টাভ্যালেন্ট টিকার চাহিদা থাকলেও পাওয়া যায় 4,72,520টি টিকা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। টাঙ্গাইলের ভুইয়াপুরে দীর্ঘদিন যাবৎ 40টির অধিক ঘাট থেকে প্রতিদিন বিক্রি হয় প্রায় 700 ট্রাক বালু। আগে এসব ঘাট আওয়ামী লীগের নেতাদের দখলে থাকলেও এখন দখল নেয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, প্রতিদিন প্রায় 40 লাখ টাকার বালু বিক্রি করা হলেও 1 টাকাও রাজস্ব পাচ্ছে না সরকার। জেলা প্রশাসন বলছে, অবৈধ বালুর ঘাট বন্ধে প্রতিনিয়তই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে তারা। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ।
যমুনা নদীর তীরে নিয়মনীতির তোয়াক্কা না করে বালুর ঘাট পরিচালনা করছে প্রভাবশালী মহল। 2 যুগেরও বেশি সময় ধরে গোবিন্দবাসী থেকে যমুনা সেতু পর্যন্ত এবং ভুয়াপুর গোপালপুর সড়কের বিভিন্ন এলাকায় দেখা মেলে এমন দৃশ্যের। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীদের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে এসব বালুর ঘাট। রাজধানী সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে যাচ্ছে এই বালু। প্রতি ট্রাক বালু বিক্রি করা হচ্ছে 5,500 টাকায়। অবৈধ এসব ঘাট দখলকে কেন্দ্র করে ইতোপূর্বে একাধিকবার সংঘর্ষ ও মামলাও হয়েছে। এছাড়াও ভারী ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও ফসলি জমি। 9 কোটি টাকার বালু আপনার ভ্যাট 15% আর আইটি 10% প্রযোজ্য। সেই হিসাবে প্রায় 2 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার এখান থেকে। সিরাজগঞ্জ জেলা থেকে বালু টুকুনের মাধ্যমে কিনে আয় না, এই যারা তো সরকারি মহল থেকে কিনে আয় না, এখানে বালু রেখে মোটা বালু আস্ত্র বলে বিক্রি করে। হ্যাঁ, এইটা বন্ধ করছে, আর কোনো গাড়ি বন্ধ করে নাই। খেতা কাপড়ে একবারে বাড়ি ঘরে খুব একটা অসুবিধা, খুব অসুবিধা। এই অসুবিধা বলার কোনো ই নেই। ব্যক্তিস্বার্থ হাসিল ও যথাযথ নিয়মে ঘাট পরিচালনা না করায় সরকার কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রের স্বার্থে এই ব্যাপারে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। স্থানীয় প্রশাসন তথা জেলা প্রশাসন যাই বলি, অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার, যাতে করে সরকার এই বৃহত্তম রাজস্ব থেকে বঞ্চিত না হয়। সরেজমিন পরিদর্শনে 40টির বেশি অবৈধ বালুর ঘাটের সন্ধান পেয়েছে জেলা প্রশাসন। এসব ঘাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। রাজস্ব আদায়ে বালু মহাল তৈরির জন্য ভূমি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 1.5 কোটির উপরে বালু অলরেডি জব্দ করা হয়েছে, যেগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করতে পেরেছেন সরকারি কমিশনার ভূমি। তৎপ্রেক্ষিতে আমরা নিলামের প্রয়োজনীয় বিধি মোতাবেক যে ব্যবস্থা নিতে হয় সে ব্যবস্থা নিচ্ছি, এবং পাশাপাশি আমরা এই যে বালু যমুনা নদী থেকে যে বালুটা উঠছে, চাহিদা যেহেতু আছে, তার প্রেক্ষিতে বালু মহাল কিভাবে সৃজন করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে সিরাজগঞ্জের 4টি বালুমহল থেকে 10,55,00,000 টাকা রাজস্ব পাচ্ছে সরকার। অথচ টাঙ্গাইল অংশে যমুনা তীরের বালুর ঘাট থেকে কোনো রাজস্ব আদায় হচ্ছে না। এখন টাঙ্গাইল। যশোরের শিল্প শহর নোয়াপাড়া নৌবন্দরে ভিড়ে থাকা কার্গো জাহাজে গেল 6 মাসে অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, সুগানি ও কর্মচারীরা। কিন্তু অজ্ঞাত কারণে চুরির সাথে জড়িত স্থানীয় মাদকসেবী ও নৌবন্দরকে ঘিরে গড়ে ওঠা চোর চক্র থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। বিপণসার তথ্য ও এনামুল হকের ছবিতে দেখুন বিস্তারিত। বছরে 5,000-এর বেশি বার্জ, কার্গো লাইটার জাহাজ ফেরে নোয়াপাড়া নৌবন্দরে, যাতে থাকে সার, গম, কয়লা, পাথর সহ প্রায় 25 লাখ টন পণ্য। বন্দরের চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এসব মালামাল আনলোডের অপেক্ষায় বিভিন্ন ঘাট পয়েন্টে দাঁড়িয়ে থাকে এসব কার্গো জাহাজ। অভিযোগ রয়েছে, সন্ধ্যা নামলেই এসব জাহাজে এক প্রকার জোর করেই আড্ডা বসান স্থানীয় মাদকসেবীরা। এমনকি বিভিন্ন সময় চুরি করে নিয়ে যান মোবাইল ফোন, টাকা পয়সা, জামাকাপড় সহ বিভিন্ন জিনিসপত্র। কখনো বা তাদের জিম্মি করে ঘটে লুটের ঘটনাও। নোয়াপাড়া নদী বন্দরে বর্তমান নিরাপত্তার খুবই ভয়ানক অবস্থা। জাহাজে এসে জাহাজের স্টাফদের অত্যাচার করে, আমাদের অত্যাচার করে, মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা এগুলো নিয়ে যায়। সচেতন মহল বলছে, মাদকের দৌরাত্ম্যই চুরির অন্যতম কারণ। কঠোর হাতে মাদক কারবারি ও সেবনকারীদের দমন করা না গেলে চুরি বন্ধ করা সম্ভব নয় বলছেন তারা। প্রশাসন অবশ্য মাঝে মাঝে এ ব্যাপারে স্টেপ নেয়, তবে সার্বক্ষণিক যদি তদারকি তাদের থাকতো তাহলে আমার মনে হয় এই যে অপরাধ প্রবণতাটা এটা কমে যেত। উগ্রপন্থী ছেলেপেলে যারা আছে এরা এই ঘাটের এই জাহাজের পরে আসে, আর সে বিভিন্ন সময় সুগানির বা এরোর, লুঙ্গি, মোবাইল এগুলো চুরি করে এরা। নৌবন্দরের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, চুরি রোধে তৎপর রয়েছে নৌ ও স্থানীয় থানা পুলিশ। সচেতনতা বাড়াতে হয়েছে সভাও, তারপরেও কমছে না চুরির ঘটনা। এই বিষয়ে আমরা অনেকবার সভা করেছি এবং বর্তমানে নৌ পুলিশ এটা নিয়ে খুব সোচ্চার, এবং নৌ পুলিশ এবং থানা পুলিশ উভয়ে এটা নিয়ে কাজ করছে, এবং আমরা সংশ্লিষ্ট ঘাট মালিক এবং জাহাজের যে সমস্ত স্টাফ তাদেরকেও বলেছি যেন বাইরের লোক কোনোভাবেই জাহাজে উঠতে না পারে। বন্দরের নিরাপত্তায় নিয়োজিত নৌ পুলিশ বলছে, নদীতে টহল দেওয়ার মতো কোনো জলযান তাদের নেই। তাই চুরির অভিযোগ পেলে অনেক সময় ভাড়া করা নৌযান নিয়ে টহল ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেশ বেগ পেতে হয় তাদের। জলযানের অভাবে তো মাঝে মাঝে আমরা নদীতে নৌটহল ডিউটি করি ভাড়াকৃত নৌকা দিয়ে,
এবং চুরি সংবাদ হলে সঙ্গে সঙ্গে আমরা গন্তব্যস্থলে হাজির হই এবং আইনগত ব্যবস্থা। বিভিন্ন দেশ থেকে আসা আমদানি পণ্য বড় জাহাজ থেকে আনলোডের জন্য নাওয়াপাড়া বন্দরে আসে, তারপর এখান থেকে সরবরাহ করা হয় সারা দেশে। সম্প্রতি চাঁদপুরে জাহাজে 7 নাবিক হত্যার ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। তাই নৌ শ্রমিকদের নিরাপত্তার জন্য এখনই উদ্যোগ নেয়ার দাবি করছেন সংশ্লিষ্টরা। এখন যশোর। এখন বাজারে সময় হলো আরও একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। কিশোরগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতালে 3 দিন ধরে চলছে পানির সংকট। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। মশিউর, 3 দিন ধরে পানির সংকট, এই পানির সংকট নিরসনে এখনো কেন নিরসন হলো না, কি বলছে কর্তৃপক্ষ? পানি সংকট নিরসনের যে বিষয়টি নিয়ে কাজ করছে এবং গত রাতে মধ্যরাতে কিন্তু যে মোটরটি যেটি বিকল হয়ে পড়েছে সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন করে কিন্তু এর চাইতেও পাওয়ারফুল আরেকটি মোটর কিন্তু বসানো হয়েছে। তো কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে যেহেতু গত মধ্যরাতে যেহেতু এটি বসানো হয়েছে, নতুন পাম্পটি যেহেতু বসানো হয়েছে, সেই নতুন পাম্পটি আসলে তাদের পরীক্ষা নিরীক্ষা চলছে। গত রাতেও কিন্তু আমরা দেখেছি যে সেটি কিন্তু পরীক্ষামূলকভাবে কিন্তু চলেছে মোটরটি এবং আজকে সকালেও পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এবং পানি তোলা হচ্ছে। তবে যেহেতু দীর্ঘ 3 দিন এটি বন্ধ ছিল এবং যে ট্যাঙ্কগুলো ব্যবহার করা হয় পানি ভর্তি করার জন্য সেগুলো কিন্তু অনেক বড়। এর আগে কিন্তু পানির যখন সংকট ছিল গত 3 দিন, এই সংকটের মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস কিন্তু বাইরে থেকে আসলে পানি সরবরাহ করেছে। সেই ফায়ার সার্ভিস বাইরে থেকে যখন পানি সরবরাহ করেছে সেখানেও কিন্তু আসলে 3 দিন এরপর যেহেতু বন্ধ ছিল, সব মিলিয়ে কিন্তু এখানে ময়লা কিছু আবর্জনা কিন্তু এখানে পড়েছে এবং যে পরীক্ষামূলকভাবে যে মোটরটি চালানো হয়েছে সেখানকার যে পানি, সেই পানির কল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা ময়লা আসছে। সেজন্য আসলে কর্তৃপক্ষ বলছে যে কিছুটা সময় লাগবে স্বাভাবিক হতে, তবে তাদের ভাষ্য অনুযায়ী আজকে 10টার মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। আমি যদি গতকালকে এবং বিগত 3 দিনের কথা যদি বলি যে বিগত 3 দিন যাবত কিন্তু স্বাভাবিক কার্যক্রম একেবারেই এই 250 শয্যার হাসপাতালের স্থবির হয়েছিল। বিশেষ করে হচ্ছে যে অপারেশন থিয়েটার ছিল সেটি কিন্তু একেবারে বন্ধ ছিল। তো কর্তৃপক্ষ সেটিও বলছে যে আজকে থেকে একেবারে সতর্ক করে দেওয়া হয়েছে যে যেহেতু আজকে কিন্তু অপারেশন থিয়েটারে রোগীর চাপটাও বাড়বে, যেহেতু 3 দিন বন্ধ ছিল। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো বা স্বাভাবিক হয়ে যাবে এই 250 শয্যা হাসপাতালের পানির সংকট। তো রোশন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর কায়েস। মানিকগঞ্জের সবজির আড়তে কমেছে শীতকালীন সবজির দাম। সপ্তাহের ব্যবধানে সবজির প্রকার ভেদে কেজিতে দাম কমেছে 10 টাকা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে ভাট বাউর আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান আসাদ। বাজারের সবজির সরবরাহ কেমন দেখছেন, দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। নাফি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। মূলত এখানে মানিকগঞ্জের বেশ কয়েকটি উপজেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ সবজি আসে। আর আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে শীতকালীন সবজির সরবরাহ বেশ ভালো দেখতে পেয়েছি এবং যার কারণে কিন্তু সপ্তাহের ব্যবধানে আপনার মান ভেদে কিন্তু বা প্রকার ভেদে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। আজকে সবজির বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে ফুলকপি এবং মূলা বিক্রি হচ্ছে 3 টাকা কেজিতে। সিম, যেটা ভালো মানের সিম, সেটা হচ্ছে 14 থেকে 15 টাকা কেজি। বেগুন 8 থেকে 10 টাকা। টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে এবং আলু, নতুন আলু, সেটা হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি। শসা বিক্রি হচ্ছে 24 টাকা কেজিতে। লেবু বিক্রি হচ্ছে 1 কেজি
40 টাকা, যেটা সর্বোচ্চ ভালো মানের লেবু। এবং গাজর, দেশীয় যে গাজর, সেটা 12 থেকে 13 টাকা বিক্রি হচ্ছে। পাতাকপি কিন্তু বিক্রি হচ্ছে 10 থেকে 14 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। এবং কাঁচামরিচ 20 টাকা, এবং যে দেশি যে পেঁয়াজ সেটা কিন্তু আজ এই বাজারে বিক্রি হচ্ছে 42 টাকা কেজিতে। তো বিক্রেতাদের সাথে কথা বলেছি, মূলত তারা জানিয়েছেন মানিকগঞ্জ প্রচুর পরিমাণ এবার শীতকালীন সবজির আবাদ হয়েছে, যার কারণে বাজারে সরবরাহ বেশ ভালো থাকার কারণে কিন্তু দাম পড়ে গেছে বলে তারা জানিয়েছেন। অপরদিকে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা খুব স্বস্তি প্রকাশ করেছেন, কারণ তারা যত কম দামে কিনতে পারে, বিক্রেতাদের মানে খুচরা যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু বেশ কম দামে সবজি কিনতে পারে বলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু যারা কৃষক রয়েছে তারা কিন্তু বলছে যে বেশ কিছু সবজিতে কিন্তু তারা উৎপাদন খরচ মেটাতে পারছে না। তার মধ্যে রয়েছে যেমন ফুলকপি এবং মূলা। এইবার শীতকালীন যে আগাম ফুলকপির দাম পেলেও কিন্তু তার পরবর্তীতে যে ফুলকপির বাজার, সেটা কিন্তু সেই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু একটা ফুলকপি উৎপাদন করতে কিন্তু তাদের ক্ষেত্র বিশেষে 10 থেকে 15 টাকা পর্যন্ত লেগে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো বেশ হাতের নাগালেই রয়েছে। সবগুলো সবজির দামই কমেছে, কারণ সরবরাহ বেশ। এই যে ভাটবাউর আড়ত, এই আড়তে ভোর থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত এখানে প্রথম শিফটের বেচা কিনা চলে, যেখানে হচ্ছে মানিকগঞ্জের যারা খুচরা যে বাজারগুলো রয়েছে সেই বাজারের বিক্রেতারা কিন্তু এখানে নিয়ে আসেন এবং সেগুলো কিন্তু বিভিন্ন বাজারে বিক্রি করেন। তাতে করে দেখা যায় যে সকালবেলা তাদের 50 থেকে 60 লাখ টাকার মতো সবজি বেচা কিনি হয়। এবং এই যে আড়ত, এই আড়তে কিন্তু শীতকালীন সময়ে কিন্তু বিকেল বেলা আবার আরেকটা বাজার বসে। তো তারা হচ্ছে সেই যে সবজিগুলো আসে সেগুলো হচ্ছে আবার ঢাকার সহ বিভিন্ন বাজারে সেগুলো বিক্রি করা হয় বলে আমরা জানতে পেরেছি। তো নাফি, এই ছিল আমার কাছে সবজির বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের সবজির বাজারে দরদাম নিয়ে জানাচ্ছিলেন আসরাতুজ্জামান। এর সাথে এখন বাজারে নিচ্ছি আরো একটা বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। ওমরা ও ভিজিট ভিসায় সৌদি আরবে যেতে হলে 10 দিন আগেই বাধ্যতামূলকভাবে ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হবে। এক বিজ্ঞপ্তিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই নিয়ম কার্যকর হবে আগামী 10 ফেব্রুয়ারি থেকে। তবে সাধারণ কর্মীদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আলম হৃদয়। আগামী 10 ফেব্রুয়ারি থেকে ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া ছাড়া কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উমরা পালন ও ভিজিট ভিসার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এই টিকার সার্টিফিকেট থাকতে হবে। বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন রিয়াদে অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার। সৌদিতে আসার জন্য সব যাত্রীর জন্য টিকার সাধারণ একটি প্রক্রিয়া চলমান আছে। আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেনারেল অথরিটি সিভিল এভিয়েশন। এদিকে সৌদি সরকারের এমন নির্দেশনায় আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা গ্রহণের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। যারা সৌদি আরবে ভিজিট ভিসা এবং উমরা ভিসা আসবে তারা প্রত্যেকে যেন ইনফ্লুয়েন্স নামে একটা টিকা ব্যবহার করে। সৌদি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সকলকে ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার জন্য। স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে একটু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা, যারা আসবেন অবশ্যই ইনফ্লুয়েঞ্জা টিকা নিয়ে সৌদি আরবে আসবেন। তবে সৌদিতে কর্মরত সাধারণ শ্রমিকদের ক্ষেত্রে এ ধরনের কোনো নির্দেশনা এখনও জারি করেনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন সৌদি আরব। এবারে খেলার খবর। আফগানিস্তানের নারী ক্রিকেটাররা হয়েছেন বৈষম্যের শিকার। তালেবান ক্ষমতায় আসার পর নারী ক্রিকেটে আসেনি কোনো সুখবর। আইসিসি থেকেও পাননি ন্যূনতম সহযোগিতা। আফগান নারী ক্রিকেটার ফিরোজা আমিরি জানিয়েছেন তার আক্ষেপের কথা। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসলাম। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নিষিদ্ধ হয় মহিলা ক্রিকেট। সব ধরনের খেলাতেই নিষিদ্ধ করা হয়েছে নারীদের অংশগ্রহণ। আফগান নারী ক্রিকেটারদের ব্যাপারে আইসিসির কড়া সমালোচনা করেছেন দেশটির নারী ক্রিকেটার ফিরোজা আমিরি।
2021 সালে নারীদের খেলাধুলা নিষিদ্ধ হবার পর থেকে দেশের প্রায় 20 জন নারী ক্রিকেটার পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় থিতু হলেও আইসিসি থেকে পাননি কোনো রকম সহায়তা। We have not received any call from ICC and ACB. I really don't understand why they don't want to speak with us, and they don't accept us an Afghanistan players. I don't know why, because now we are in Australia. অনেক বন্ধুবান্ধব বা আত্মীয়দের ছেড়ে অস্ট্রেলিয়া এসেছেন আমিরি। চাকরির জন্য শিখতে হয়েছে ইংরেজি। আইসিসির কাছে আবেদন করেছিলেন রিফিউজি দল হিসেবে তাদেরকে ক্রিকেট খেলার সুযোগ দিতে, কিন্তু সেই আবেদনও সাড়া দেয়নি তারা। I hope one day I can play for Afghanistan and also play for BBL. I love Renegades team and I hope this happen one day. তবে ফিরোজা সহ বাকি ক্রিকেটাররা এখনও স্বপ্ন দেখা ছাড়েননি। তারই প্রয়াস হিসেবে আগামী 30 জানুয়ারি মেয়েদের অ্যাশেজ সিরিজের আগে বর্ডার একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আমিরি আশা করছেন এই খেলাই তাদের হয়ে ঘরহারা কিংবা দেশ ছাড়া সব নারী খেলোয়াড়দের এক নতুন বার্তা দিবে, স্বপ্ন দেখাবে এক নতুন পৃথিবীর। সম্প্রতি আফগান নারী ক্রিকেটাররা আবার আলোচনায় এসেছেন যখন একজন ইংরেজ রাজনীতিবিদের লেখায় উঠে এসছে লাহোরে আফগানিস্তানের সাথে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড খেলতে অস্বীকৃতি জানানোয়। ইসিবি এই ব্যাপারে আইসিসিকে জানিয়েছে লিঙ্গ বৈষম্যের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে। আফগান ছেলেদের ব্যাপারে খুশি আমিরি। তিনি চান ছেলেদের পাশাপাশি মেয়েরাও পাক সাফল্য, মেয়েদের খেলার সুযোগ হোক আরও বেশি। আইসিসিও সর্বশেষ এই ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছে। তারা বলেছে আফগানিস্তানের অবস্থা তারাও পর্যবেক্ষণ করছে। আইসিসির এক গভর্নিং বডি সদস্য জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেটে তাদের পূর্ণ সমর্থন আছে। তারা চান নারী ও পুরুষ উভয়ের জন্য খেলার সুযোগ তৈরি করতে। আফগান ক্রিকেট বোর্ডও আইসিসিকে অনুরোধ করেছে সরকারি নিয়মের জন্য খেলোয়াড়দের শাস্তির আওতায় না আনতে। ফারহান ইহসান, এখন। উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ও ভারতীয় ব্যাটিং গ্রেড সচিন টেন্ডুলকারের থেকেও উঁচু মানের ক্রিকেটার কার্ল হুপার। নিজের নতুন বইয়ে এমনটাই মন্তব্য করেছেন ব্রায়ান লারা। খেলোয়াড়ি জীবনে অধিনায়ক হওয়ার পূর্বে নিজের সামর্থ্যের পুরোটা মেলে ধরতে পারেননি কার্ল হুপার। বাকি গল্প জানাবেন ফারহান ইহসান। নিজের নতুন বইয়ে চমকে ওঠার মতো মন্তব্য করলেন সাবেক উইন্ডিজ গ্রেড ব্রায়ান লারা। তার সাবেক সতীর্থ কার্ল হুপারকে নিজেরও ভারতীয় ব্যাটিং জিনিয়াস সচিন টেন্ডুলকারের চেয়ে প্রতিভাবান ক্রিকেটার বললেন লারা। সেই সাথে লারা আরও বলেছেন নিজের সামর্থ্যের পুরোটুকু ব্যবহার করতে পারেননি হুপার। সাবেক উইন্ডিজ অধিনায়ক ও অলরাউন্ডার কার্ল হুপার 1987 থেকে 2003 সাল পর্যন্ত খেলেছেন 102 টেস্ট ও 227 ওয়ানডে। টেস্টে 36.46 গড়ে করেছেন 5762 রান। ওয়ানডেতেও 35.34 গড়ে করেছেন 5761 রান। একদা ক্রিকেটের সবচেয়ে ক্যারিশম্যাটিক অধিনায়কদের একজন ছিলেন কার্ল হুপার। সম্প্রতি নিজের নতুন বই লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস বইয়ে ইতিহাসের সেরা ব্যাটারের তালিকায় কার্ল হুপারকে নিজেরও সচিনের উপরে রেখেছেন তিনি। লারা বলেছেন তার দেখা অন্যতম সেরা ক্রিকেটার হুপার। যদিও অধিনায়ক হওয়ার আগে নিজের সামর্থ্যের পুরোটুকু দিতে পারেননি তিনি। অধিনায়ক হিসেবে তার গড় ছিল 50-এর কাছাকাছি। নিজের দায়িত্ব সর্বদা উপভোগ করতেন কার্ল। ব্যাটিং শৈলীর পাশাপাশি কার্ল হুপার ছিলেন একজন কার্যকরী অফ স্পিনার। টেস্টে তার শিকার ছিল 114 উইকেট, ওয়ানডেতে 193 উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে 20 সেঞ্চুরির পাশাপাশি 4 বার পেয়েছেন 5 উইকেট। হুপার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লারা আরও বলেন নিজের সামর্থ্যের পুরোটা কখনোই কাজে লাগাতে পারেননি তিনি। 1991 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে 111 রানের ইনিংসটিকে কার্ল হুপারের ক্যারিয়ারের সবচেয়ে আকর্ষণীয় ও ক্লাসিক ইনিংস মানেন লারা। তিনি আরও বলেন শুধুমাত্র কার্ল হুপারের ব্যাটিং দেখার জন্য ডেসমন্ড হেইন্স, ভিভ রিচার্ডস, রিচার্ড গ্রিনিচ এই 3 ক্রিকেটারই তাদের সব কাজ ফেলে রাখতেন। ওয়েস্ট ইন্ডিজকে 22 টেস্টে নেতৃত্ব দিয়েছেন কার্ল হুপার। কেবলমাত্র 4 টেস্টে জয়ের বিপরীতে ছিল 11টি হার, বাকি 7টি ছিল ড্র। ওয়ানডেতে 49 ম্যাচে নেতৃত্ব দিয়ে 23 ম্যাচে জয়ের পাশাপাশি পরাজয় বরণ করেন 24 ম্যাচে। 2 ম্যাচে হয়নি কোনো ফলাফল। তবে সবকিছু ছাপিয়ে লারার কাছে কার্লই সেরা। ফারহান ইহসান, এখন। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute. শপথ নিয়েই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি। ট্রাম্পের দাঙ্গায় জড়িত 1,500 সমর্থককে ক্ষমা, 80টি নির্বাহী আদেশে সই। তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আসতে পারে নতুন ঘোষণা, ভারতের জন্য বিশেষ বার্তা।
ভূমি অধিগ্রহণ জটিলতায় ঢাকার সঙ্গে 6 লেন সড়কের কাজে সিলেট অংশে ধীর গতি, 1.5 বছরে মাত্র 12% অগ্রগতি। এবং নিউমোনিয়া সহ 4 ধরনের টিকা সংকটে কুমিল্লায় হুমকিতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা, উৎকণ্ঠায় অভিভাবকরা, মিলছে না সমাধান। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।